হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগে আমি তোমাদের কাছে মধ্যযুগের ইতিহাসের বেশ কিছু এমসিকিউ অর্থাৎ শর্ট কোশ্চেন আলোচনা করেছি। তোমরা দেখেছো, ভালোই রেসপন্স করেছো। তাই আজকে আমি আরও কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন নিয়ে এবং তার অ্যান্সার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আগের বারের মতনই করব। তোমাদের প্রথমে কোশ্চেনগুলো বলে দেব, তারপর কিছুক্ষণ সময় দেব, তোমরা ততক্ষণ দেখবে যে কটা করতে পারছো, তারপরে আমি অ্যান্সারটা বলে দেব। তার সাথে আজকে আমি যে অ্যান্সারগুলো হবে তার ভিত্তিতে কিছু কিছু জিনিস তার সাথে আমি আলোচনা করে দেব। ভিডিওটি অবশ্যই তোমরা স্কিপ না করে পুরো মনোযোগ সহকারে দেখবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। আর প্রতিবার যা বলে থাকি এবারও তাই বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রেখো, যাতে এই ধরনের সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে আসে। তো চলো আর দেরি না করে শুরু করি। দশম শিখ গুরু এদের মধ্যে কে ছিলেন? গুরু নানক, গুরু অর্জুন দেব, গুরু রামদাস, গুরু গোবিন্দ সিং। তোমরা অ্যান্সার ঠিক করো এবং তোমরা একটা কাগজ নিয়ে সেখানে তোমরা 1 বা 2 বা 3 যেটা তোমাদের মনে হচ্ছে ঠিক সেখানে তোমরা লিখে রাখতে পারো, তাতে তোমাদেরই সুবিধে হবে। তারপর আমি অ্যান্সারটা বলি। এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার হচ্ছে গুরু গোবিন্দ সিং। শিখদের দশম এবং শেষ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। তিনি বিহারের পাটনায় 5ই জানুয়ারি 1666 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 24শে নভেম্বর 1675 সালে 9 বছর বয়সে গুরু হন। তিনি শিখ ধর্মের দশম এবং শেষ গুরু ছিলেন। এই প্রসঙ্গে আমি আরও একটি কথা বলে রাখি যে এই শিখ গুরুদের বিষয়ে, অর্থাৎ দশম যে শিখ গুরু ছিলেন তাদের বিষয়ে ডিটেলে কিন্তু আমি একটি ভিডিও আগেই দিয়েছি। তোমরা আমার প্লেলিস্টে গিয়ে সেটা কিন্তু দেখে নিতে পারো। এরপর দ্বিতীয় কোশ্চেন, আকবর কর্তৃক বাস্তবায়িত সুলিকুল নীতিকে সর্বোত্তমভাবে বর্ণনা করা যেতে পারে, অর্থাৎ এদের মধ্যে কোনটি রাইট কোশ্চেন হবে? সাম্রাজ্য জুড়ে সম্পূর্ণ ধর্মীয় সহনশীলতার পক্ষে একটি নীতি, পারস্পরিক সুরক্ষার জন্য মুঘল সাম্রাজ্য এবং স্থানীয় শাসকদের মধ্যে একটি চুক্তি ব্যবস্থা, মুঘল কর্মকর্তাদের মধ্যে রাজস্ব ভাগাভাগি ব্যবস্থা, হিন্দু রাষ্ট্রের উপর আধিপত্য প্রতিষ্ঠার জন্য একটি কঠোর নিয়ম। এই 4টি যে অপশান আছে এদের মধ্যে কোন অপশানটি তোমাদের কাছে ঠিক বলে মনে হচ্ছে তোমরা সেটিতে অ্যান্সার করবে। অবশ্যই দেখে নিয়ে তোমাদের সাদা একটি পেজ বা খাতা নিতে বলেছি, সেখানে তোমরা অ্যান্সারটি লেখো, তারপর মিলিয়ে দেখে নিও তোমাদের ঠিক হচ্ছে কিনা। এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হবে নাম্বার 1, অর্থাৎ সাম্রাজ্য জুড়ে সম্পূর্ণ ধর্মীয় সহিষ্ণুতার পক্ষে একটি নীতি। এবার আমরা একটু জেনে নিই যে সুলিকুল এই নীতিটি কি। সুলিকুল, যার অর্থ সকলের জন্য শান্তি, এটি ছিল আকবর কর্তৃক প্রবর্তিত ধর্মীয় সহনশীলতা এবং সুরেলা সহাবস্থানের একটি নীতি। নীতিটি সার্বজনীন সহনশীলতার ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। মুঘল সাম্রাজ্যের মধ্যে সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধার প্রচার এবং বিভিন্ন ধর্মকে নিপীড়ন থেকে রক্ষা করা। আকবরের সুলেকুল নীতিটি তার সময়ের জন্য অনন্য ছিল, কারণ এটি একটি অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির পক্ষে ছিল যা বিভিন্ন সম্প্রদায়, মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান এবং অন্যান্যদের শান্তিপূর্ণভাবে বসবাস করতে সক্ষম করে। তাহলে আমরা সুলেকুল সম্পর্কে জানতে পারলাম। এর সঙ্গে আমরা এটিও জেনে নিই যে অন্যান্য যে অপশানগুলো আছে সেটি কেন ঠিক নয়। না, দ্বিতীয় অপশানটি হচ্ছে পারস্পরিক সুরক্ষার জন্য মুঘল সাম্রাজ্য এবং স্থানীয় শাসকদের মধ্যে একটি চুক্তি ব্যবস্থা।
এই বিকল্পটি ভুল, কারণ যদিও আকবর স্থানীয় শাসকদের সাথে বিশেষ করে রাজপুতদের সাথে জোট গঠন করেছিলেন, এটি সুলেকুলের ফোকাস ছিল না। সুলেকুল আরও বিস্তৃত ছিল, যার লক্ষ্য ছিল শুধুমাত্র রাজনৈতিক চুক্তি বা সুরক্ষা চুক্তির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি এবং সহনশীলতা প্রচার করা। তাহলে এই অপশানটা ভুল। এবার 3 নম্বর অপশান হচ্ছে মুঘল কর্মকর্তাদের মধ্যে রাজস্ব ভাগাভাগি ব্যবস্থা। এই বিকল্পটিও ভুল। কেন না, সুলেকুল রাজস্ব ভাগাভাগির সাথে জড়িত ছিল না, বরং এটি ছিল শান্তি ও সহনশীলতা বৃদ্ধির বিষয়। আকবরের অধীনে রাজস্ব সম্পর্কিত সংস্কারগুলি পৃথক ছিল, যেমন দোশালা বন্দোবস্ত। তৃতীয় কি অপশান ছিল না, হিন্দু রাষ্ট্রের উপর আধিপত্য প্রতিষ্ঠার জন্য একটি কঠোর নিয়ম। এই বিকল্পটিও ভুল। সুলেকুল আধিপত্য নিয়ে নয়, বরং আকবরের শাসনাধীন হিন্দু রাজ্যগুলির প্রতি ন্যায্য আচরণ সহ শান্তিপূর্ণ সহাবস্থানের প্রচারের বিষয় ছিল। তাহলে সঠিক উত্তরটি হবে প্রথমটি, কারণ সুলেকুল আকবরের সম্পূর্ণ ধর্মীয় সহনশীলতার নীতি ছিল। এবার 3 নম্বর কোশ্চেনে চলে আসি। মুঘল সম্রাট আকবরের নবরত্নদের মধ্যে কে ছিলেন না? অর্থাৎ যে 4টি অপশান নিচে দেওয়া আছে, তারা কে নবরত্নের মধ্যে ছিলেন না? আবুল ফজল, তানসেন, বৈরাম খান, বীরবল। বলো তোমরা কে ছিলেন না? এর সঠিক অ্যান্সারটি হবে বৈরাম খান। বৈরাম খান মুঘল সম্রাট আকবরের রাজত্বের প্রথম দিকে একজন বিশিষ্ট সামরিক কমান্ডার এবং রিজেন্ট ছিলেন। তিনি আকবরের শাসনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং মুঘল সেনাবাহিনীর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। বৈরাম খান আকবরের দরবারের নবরত্ন বা 9টি রত্নের একজন ছিলেন না, যার মধ্যে আবুল ফজল এবং তানসেনের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা ছিলেন। নবরত্ন ছিলেন 9 জন অসাধারণ ব্যক্তিত্ব, যারা সাহিত্য, সঙ্গীত এবং প্রশাসনের মতো বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভা এবং অবদানের জন্য পরিচিত ছিলেন। এবার আমি এখানে ডিটেলে বলছি না যে আকবরের নবরত্নের মধ্যে কারা ছিলেন, সেটি তোমরা জানো। আগে আমি কিন্তু এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিয়েছি, শুধু বৈরাম খান সম্বন্ধে একটু বলে দিলাম। এবার চলে আসি নেক্সট কোশ্চেনে। ফতেপুর সিক্রি কার দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল? বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, আকবর। এদের মধ্যে কার দ্বারা হয়েছিল ফতেপুর সিক্রি মুঘল সাম্রাজ্যের রাজধানী? বলো অ্যান্সার। এর অ্যান্সার হবে আকবর। ফতেপুর সিক্রি শহরটি মুঘল সম্রাট আকবর দ্বারা নির্মিত হয়েছিল। তিনি এই শহরটিকে তার রাজধানী হিসেবে পরিকল্পনা করেছিলেন, কিন্তু জলের অভাবে তাকে এই শহর ত্যাগ করতে বাধ্য করেছিল। এরপর 20 বছরের মধ্যে মুঘলদের রাজধানী লাহোরে স্থানান্তরিত হয়। ফতেপুর সিক্রি 1571 থেকে 1585 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এরপর নেক্সট কোশ্চেন। নিচের কোন শাসক জিত্তল নামে তাম্র মুদ্রা জারি করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, ইলতুৎমিশ, কুলি কুতুব শাহ। কে ছিলেন? অ্যান্সার করো। এর অ্যান্সার হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশ কুতুবউদ্দিন আইবকের পর সিংহাসনে বসেন। তিনি মামলুক রাজবংশের অন্তর্গত দিল্লি সালতানাতের 3য় শাসক ছিলেন। তিনি তুর্কানি চাহেলকানি নামে পরিচিত 40 জন অনুগত দাস আমিরের একটি দল গঠন করেন, যাকে চল্লিশা বলা হয়। তিনি রৌপ্য মুদ্রা টঙ্কা এবং তাম্র মুদ্রা জিত্তল প্রবর্তন করেন। তিনি লাহোরের পরিবর্তে দিল্লিকে রাজধানী করেন। এরপরে নেক্সট কোশ্চেন। চৌসার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? হুমায়ুন ও শের শাহ সুরি, বাবর ও রানা সুঙ্গ, আকবর ও হিমু, মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহান। কাদের মধ্যে?
সঠিক অ্যান্সার হচ্ছে হুমায়ুন এবং শের শাহ সুরি। চৌসা যুদ্ধ হুমায়ুন ও শের শাহ সুরির মধ্যে সংঘটিত হয়েছিল। শের শাহ 1539 সালে চৌসার যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেন। শের শাহ সুরির সমাধি বিহারের সাসারামে অবস্থিত। নেক্সট কোশ্চেন, দিল্লির সুলতানি আমলের কোন বংশ স্বল্পতম সময়ের জন্য শাসন করেছিল? খিলজি, তুঘলক, সৈয়দ, লোদি। এদের মধ্যে কোন বংশ ছিল? অ্যান্সার করো। এর সঠিক অ্যান্সার হবে খিলজি বংশ। আমরা এখানে দেখে নিই এদের শাসনকাল। দাস বংশ শাসন করেছিল 1206 থেকে 1290 সাল পর্যন্ত, অর্থাৎ 84 বছর। খিলজি বংশ শাসন করেছিল 1290 থেকে 1320, অর্থাৎ 30 বছর। তুঘলক বংশ শাসন করেছিল 1320 থেকে 1414, অর্থাৎ 94 বছর, সবচেয়ে বেশি। সৈয়দ বংশ শাসন করেছিল 1414 থেকে 1450, অর্থাৎ 36 বছর। তাহলে এখানে আমরা কিন্তু আরও কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। আমরা জেনে নিলাম যে খিলজি বংশ সবচেয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য রাজত্ব করেছিল। লোদি বংশ 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ, অর্থাৎ 75 বছর শাসন করেছিল লোদি বংশ। আর দীর্ঘতম সময়কালে রাজত্ব করেছিল তুঘলক বংশ, আর স্বল্পতম শাসন করেছিল খিলজি বংশ। কতগুলো কোশ্চেনের অ্যান্সার আমরা কিন্তু একটা কোশ্চেন থেকে পেয়ে যাচ্ছি, তোমরা বুঝতেই পারছো। নেক্সট কোশ্চেন হলো, খালসা পন্থের প্রতিষ্ঠাতা কে? গুরু নানক দেব, গুরু অর্জুন দেব, গুরু তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিং। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে গুরু গোবিন্দ সিং। খালসা ঐতিহ্য 1699 সালে শিখ ধর্মের দশম গুরু গুরু গোবিন্দ সিং দ্বারা শুরু হয়েছিল। এর গঠন শিখ ধর্মের ইতিহাসে একটি মূল ঘটনা ছিল। শিখরা বৈশাখীর উৎসব উপলক্ষে খালসার প্রতিষ্ঠা পালন করে। নেক্সট কোশ্চেন, শের শাহ সুরি প্রবর্তিত রৌপ্য মুদ্রাকে বলা হতো, কি বলা হতো? যে অপশানগুলো আছে তার মধ্যে কোনটি হবে? টঙ্কা, রুপিয়া, মোহর, দিনার। অ্যান্সার বলো তোমরা। এর সঠিক অ্যান্সার হবে রুপিয়া। শের শাহ সুরি ছিলেন সুরি রাজবংশের প্রতিষ্ঠাতা। শের শাহ সুরি প্রবর্তিত রৌপ্য মুদ্রার নাম ছিল রুপিয়া। শের শাহ সুরি রুপিয়া মুদ্রা জারি করেন এবং সমগ্র সাম্রাজ্যের মান, ওজন ও পরিমাপ নির্ধারণ করেন। শের শাহ সুরি প্রবর্তিত এই মুদ্রাটির ওজন ছিল 178 গ্রেন এবং এটি ছিল আধুনিক রুপির অগ্রদূত। আর এদের মধ্যে যে অন্যান্য মুদ্রাগুলি দেওয়া আছে সেগুলি কে প্রবর্তন করেছিলেন তাদের নামও আমি বলে দিচ্ছি। ইলতুৎমিশ কর্তৃক রৌপ্য মুদ্রা টঙ্কা প্রবর্তন করা হয়। মোহর মুদ্রার প্রচলন করেন শের শাহ সুরি। দিনার নামক স্বর্ণ মুদ্রা চালু করেন মুহাম্মদ বিন তুগলক। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন মুঘল শাসকের নামে ফতেয়াবাদে একটি মসজিদ রয়েছে? আকবর, বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর। এদের মধ্যে কার রয়েছে? সঠিক অ্যান্সার হলো হুমায়ুন। ফতেয়াবাদ শহরে হুমায়ুন একটি ছোট মসজিদ নির্মাণ করেছিলেন, যেটি হুমায়ুন মসজিদ নামে পরিচিত। দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন শের শাহ সুরির কাছে পরাজিত হয়ে ফতেয়াবাদ শহরে বসবাস করতেন বলে এই মসজিদটি নির্মিত হয়েছিল। 1508 সালের 6ই মার্চ আফগানিস্তানের কাবুল শহরে হুমায়ুন জন্মগ্রহণ করেছিলেন। তাঁর প্রকৃত নাম নাসির উদ্দিন মুহাম্মদ, যিনি হুমায়ুন নামে জনপ্রিয় ছিলেন। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত বিদেশি ভ্রমণকারীদের মধ্যে কে রাজকুমার দারা শিকোর চিকিৎসক ছিলেন, যিনি ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ারও লিখেছিলেন? এদের মধ্যে কে ছিলেন? ফ্রাঁসোয়া বার্নিয়ার, জিন ব্যাপটিস্ট ট্রাভেরনিয়ার, নিকোলো কন্টি, মার্কো পোলো। বলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কি হতে পারে এটা? এর সঠিক অ্যান্সার হবে ফ্রাঁসোয়া বার্নিয়ার।
ফ্রাঁসোয়া বার্নিয়ের একজন ফরাসি চিকিৎসক এবং ভ্রমণকারী ছিলেন। তিনি 1656 থেকে 1668 সাল পর্যন্ত ভারতে ছিলেন। শাহজাহানের শাসনকালে তিনি ভারত সফর করেন। তিনি যুবরাজ দারা শিকোর চিকিৎসক ছিলেন এবং পরে ঔরঙ্গজেবের দরবারে যুক্ত হন। ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার লিখেছেন ফ্রাঁসোয়া বার্নিয়ে। বইটিতে মূলত দারা শিকো ও ঔরঙ্গজেবের নিয়মকানুন সম্পর্কে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? ভীষণ সোজা কোশ্চেন, তোমরা অবশ্যই সঙ্গে সঙ্গেই পেরে যাবে। তাও আমি এখানে অপশানগুলো দিচ্ছি: 1726, 1750, 1757, 1796। কী হবে সঠিক অ্যান্সার? এটি বেশি ভাবার দরকার নেই, তাই অ্যান্সারটা আমি বলেই দিচ্ছি। অ্যান্সার হচ্ছে 1757 খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধ হয়েছিল। পলাশির যুদ্ধ হয়েছিল 23শে জুন 1757 তারিখে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব এবং তাদের ফরাসি সহযোগীদের মধ্যে সংঘটিত হয়েছিল। যুদ্ধটি পলাশিতে ভাগীরথী নদীর তীরে ক্যালকাটা বর্তমান কলকাতা থেকে প্রায় 150 কিলোমিটার উত্তরে সংঘটিত হয়েছিল। ব্রিটিশ বাহিনীর নেতৃত্বে ছিলেন রবার্ট ক্লাইভ আর বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। এই যুদ্ধটি ভারতে ব্রিটিশ উপনিবেশবাদী শাসনের সূচনা করে, কারণ এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলা এবং পরবর্তীকালে সমগ্র ভারতীয় উপমহাদেশের উপর আধিপত্য স্থাপনের পথ প্রশস্ত করে। তাহলে আমরা জেনে নিলাম কতগুলো এমসিকিউ, এবং তার সাথে আমি কিন্তু সেই বিষয়ে আলোচনাও করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে আমি আবার নেক্সট ভিডিওতে আরও বিভিন্ন ধরনের এমসিকিউ নিয়ে চলে আসব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো।